বীরে কামিজ পর্ব 18 চ্যাপ্টার 6 নিউ হেভেনে ফিরে এসে জীবনের এক নতুন যাত্রা শুরু করে সালার। সেই রাত, জঙ্গলের ভয়ঙ্কর অন্ধকার, একা গাছের সাথে বাঁধা অবস্থায় ফুপিয়ে কাঁদতে কাঁদতে করা সব ওয়াদা মনে আছে ওর। বাবার কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে শুরু করলো, সামান্য যোগাযোগ বা কোনো রকম সম্পর্ক ছাড়া। আমি তোমার সাথে দেখা করতে চাই না, স্পষ্টবাদী তো সবসময়ই ছিল ও। কিন্তু এত পরিমাণ হয়ে যেতে পারে বন্ধুবান্ধবের কেউ আশা করেনি। কয়েক সপ্তাহ গ্রুপ থেকে নিয়ে ফুসুর ফাসুর করতে থাকে। এক সময় তা আপত্তি আর সমালোচনায় রূপ নেয়। সব শেষে ব্যঙ্গাত্মক বাক্য আর বিতৃষ্ণায় বদলে যায়। এরপর সবাই যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়ে। সালার সিকান্দার কারো জীবনের কেন্দ্রবিন্দু ছিল না, না অন্য কেউ ওর জীবনের। নিউ হেভেনে ফেরার পর যেসব কাজ করেছিল তার মধ্যে জালাল আনসারের সাথে দেখা করার চেষ্টাও রয়েছে। পাকিস্তান থেকে আসার সময় জালালের পরিবারের কাছ থেকে ঠিকানা নিয়ে এসেছে। এটা কাকতালীয় ছিল যে ওর এক কাজিন সে একই হসপিটালে কাজ করত। বাকি কাজ তাই সহজ হয়ে যায়, প্রয়োজনের চেয়ে বেশি সহজ। দেখা করে মাফ চাইবে, সে সব মিথ্যে স্বীকার করবে যা ইমামাকে তার ব্যাপারে এবং তাকে ইমামার ব্যাপারে বলেছিল। ওদের দুজনার সম্পর্কে নিজের ভূমিকার জন্য লজ্জিত ছিল ও। সে ক্ষতিপূরণ করতে চায়। জালাল পর্যন্ত পৌঁছে গেছে, এরপর ইমামা পর্যন্ত পৌঁছানো ওর লক্ষ্য ছিল। জালালের সাথে হসপিটালের ক্যাফেটেরিয়ায় বসে আছে এখন, তার চেহারায় গম্ভীর ভাব, কপালের ভাঁজ জানান দিচ্ছে কতটা বিরক্ত। সালার কিছুক্ষণ আগে এসেছে। জালাল এখানে ওকে দেখে থমকে যায়। শুধু কয়েক মিনিট চেয়েছে ও। 2 ঘন্টা অপেক্ষা করিয়ে অবশেষে ক্যাফেটেরিয়ায় আসে। প্রথমত আমি জানতে চাই তুমি আমাকে খুঁজে বের করলে কিভাবে। আপনি জনাব এসব আনুষ্ঠানিকতা একপাশে রেখে টেবিলে বসেই জিজ্ঞেস করল। এটা গুরুত্বপূর্ণ না। এটাই গুরুত্বপূর্ণ। যদি তুমি চাও আমি এখানে কিছু সময় কাটাই, তাহলে আমার জানার দরকার তুমি আমাকে খুঁজে বের করলে কিভাবে। কাজিনের হেল্প নিয়েছি। ও ডাক্তার, এই শহরে অনেক বছর ধরে কাজ করে। বাকিটা জানি না কিভাবে খুঁজে বের করেছে। আমি শুধু ওকে আপনার নাম আর অন্যান্য কিছু তথ্য দিয়েছি। সালার বলল। লাঞ্চ? জালাল বেশ আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করল। আসার সময় লাঞ্চ ট্রে সঙ্গে নিয়ে এসেছে। না না, আমি খাবো না, সালার ধন্যবাদ জানিয়ে প্রত্যাখ্যান করে। জালাল খেতে থাকে। কোন বিষয়ে কথা বলতে চাও? আমি আপনাকে কিছু সত্য বলতে চাই। জালাল ভ্রু তুলল। সত্য? বলতে চাই আমি মিথ্যে বলেছিলাম। আমি ইমামার বন্ধু ছিলাম না, ও আমার বন্ধুর বোন ছিল, শুধু আমার নেক্সট ডোর নেইবার। জালাল খেতে থাকে। ওর সাথে আমার নৈমিত্তিক পরিচয় ছিল না। ইমামা আমাকে পছন্দ করত না আমি ওকে পছন্দ করতাম। এজন্য আপনার সামনে বলেছিলাম ও আমার খুব ভালো বন্ধু, যাতে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। জালাল গম্ভীর হয়ে সালারের কথা শুনতে শুনতে খাবার খাচ্ছিল। যখন ইমামা বাড়ি ছেড়ে আপনার কাছে যেতে চেয়েছিল, আমি ওকে আপনার বিয়ে নিয়ে মিথ্যে বলেছি। এবার জালাল খাওয়া থামিয়ে দেয়। আমি ওকে বলেছিলাম আপনি বিয়ে করে ফেলেছেন, তাই আপনার কাছে আর যায়নি ও। পরে বুঝতে পারি আমি ভীষণ অন্যায় করে ফেলেছি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। ইমামার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু এটা কাকতালীয় যে আপনার সাথে যোগাযোগ হয়ে গেছে। আমি আপনার কাছে এক্সকিউজ করতে চাই। আমি তোমার এক্সকিউজ গ্রহণ করছি, কিন্তু আমি মনে করি না তোমার কারণে আমার এবং ইমামার মাঝে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি আগেই ওকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। জালাল খুব স্পষ্ট গলায় বলল। ও আপনাকে ভালোবাসতো, সালার নিচু গলায় বলে। হ্যাঁ আমি জানি, কিন্তু বিয়ের ক্ষেত্রে শুধু ভালোবাসা দেখলে হয় না, আরো অনেক কিছু দেখতে হয়, জালাল বাস্তবিক ভঙ্গিতে বলল। জালাল, ওকে বিয়ে করা কি আপনার পক্ষে সম্ভব না? প্রথমত ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, দ্বিতীয়ত থাকলেও আমি ওকে বিয়ে করতাম না। আপনার সাহায্য দরকার ওর, সালার বলে। আমার মনে হয় না আমার সাহায্য দরকার আছে এখনো।
অনেক সময় কেটে গেছে, এতদিনে নিশ্চয়ই কোনো সহযোগী খুঁজে নিয়েছি। নিশ্চিন্ত সুরে বলল জালাল। হতে পারে, এমন করিনি। এখনো আপনার জন্যই অপেক্ষা করছে। আমি এই ধরনের সম্ভাবনা নিয়ে ভাবায় অভ্যস্ত নই। কেরিয়ারের এই স্টেজে আমার পক্ষে বিয়ে সম্ভব না। তাও ওকে। কেন? কেন এর উত্তর কি দিয়ে দেব? এর সাথে তোমার সম্পর্ক নেই। কেন আমি বিয়ে করতে চাই না এটা তখনই ওকে বলে দিয়েছিলাম। এতদিন পর এসে তুমি আবার সেই প্যান্ডোরা বক্স খোলার চেষ্টা করছো। জালাল খানিক বিরক্ত হয়ে বলল, আমি শুধু সেই ক্ষতিপূরণের চেষ্টা করছি যা আমার কারণে আপনাদের দুজনার হয়েছে। সালার নরম সুরে বলে, আমার কোনো ক্ষতি হয়নি। ইমামারও হওয়ার কথা না। তুমি বেশি ভাবছো। কয়েক টুকরা সালাদ মুখে নিয়ে বলল জালাল। সালার তাকিয়ে থাকে। বুঝতে পারছিল না নিজের কথা কিভাবে বোঝাবে। আমি ওকে খুঁজতে সাহায্য করতে পারি, কিছুক্ষণ পর বলল। কিন্তু আমি খুঁজতেই চাই না। যেহেতু বিয়ে করব না, তাহলে ওকে খুঁজে লাভ কি আমার? সালার গভীর শ্বাস ফেলে। আপনি জানেন ইমামা কিসের জন্য বাড়ি ছেড়েছে? আর যাই হোক, অন্তত আমার জন্য ছাড়েনি। জালাল বাধা দিয়ে বলে, আপনার জন্য ছাড়েনি, কিন্তু যে কারণে ছেড়েছে সেটা জানার পর একজন মুসলমান হিসেবে আপনার ওকে সাহায্য করা উচিত না? যখন আপনি এটাও জানেন যে মেয়েটা আপনাকে ভালোবাসে, আপনার দ্বারা অনুপ্রাণিত। আমি পৃথিবীর একমাত্র মুসলমান না, তাছাড়া আমার ওপরে ওকে সাহায্য করা ফরজ করা হয়নি। আমার একটাই জীবন, যা অন্য কারোর জন্য নষ্ট করতে পারি না। তুমিও একজন মুসলমান, তুমি কেন বিয়ে করোনি ওকে? আমি তখনও বলেছিলাম বিয়ে করে নাও। এমনিতেও তোমার মাঝে ওর জন্য সফট কর্নার আছে। জালাল কিছুটা তীক্ষ্ণতা নিয়ে বলল। সালার আগের মতো নিঃশব্দে বসে থাকে। বলতে পারে না বিয়ে করেছিল। বিয়ে? আমাকে পছন্দ করেন না ইমামা। এই ব্যাপারে চাইলে আমি সাহায্য করতে পারি। তুমি আমাকে যোগাযোগ করিয়ে দাও, রাজি করিয়ে ফেলবো আমি। তুমি মানুষ ভালো, বংশ পরিবারও ঠিকঠাক হওয়ার কথা। ১.৫ বছর আগে চমৎকার গাড়ি দেখেছিলাম। এর মানে টাকা পয়সাও ভালো আছে। যাই হোক, এখানে কি করছো? এমবিএ করছি। তাহলে তো আর কোনো সমস্যাই নেই, চাকরি পেয়ে যাবে। টাকা পয়সা আগে থেকেই আছে। মেয়েদের আর কি দরকার? আর ইমামা এমনিতেও তোমাকে চেনে। জালাল তুড়ি মেরে সমস্যার সমাধান বের করে ফেলল। সব সমস্যা তো সে চেনা নিয়েই। ইমামা আমাকে প্রয়োজনের চেয়ে বেশি চেনে। সালার মনে মনে ভাবে, ইমামা আপনাকে ভালোবাসে। এখানে আমার দোষ নেই। মেয়েরা একটু বেশি আবেগপ্রবণ হয়ে থাকে এসব বিষয়ে। জালাল বিরক্ত হয়ে বলল, এটা ওয়ান সাইড লাভ অ্যাফেয়ার তো না। আপনিও কিছুদূর পর্যন্ত ইনভলভড ছিলেন। সালার গম্ভীর হয়ে বলে, হ্যাঁ, কিছুটা ইনভলভড ছিলাম। তবে সময় এবং পরিস্থিতির সাথে মানুষের পছন্দ পরিবর্তন হতে থাকে। যদি সময় এবং পরিস্থিতির সাথে নিজের পছন্দ পরিবর্তন করা ছিল, তাহলে সেটা ইমামা ইনভলভড হতেই জানিয়ে দেওয়া উচিত ছিল। এতে অন্তত আপনার কাছে সাহায্যের আশা বা এতটা নির্ভরশীল হওয়ার ভুল করতো না ও। আশা করি বলবেন না যে আপনি বিয়ে নিয়ে ওকে কোনো কথা বা প্রতিশ্রুতি দেননি। জালাল রাগী চোখে তাকায়। তুমি আমাকে কি বলতে বা বোঝাতে চাইছো? কিছুক্ষণ পর চিবিয়ে চিবিয়ে বলল, ইমামা যখন আমার সাথে প্রথম যোগাযোগ করে তখন আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে বলেছিল আমি যেন আপনাকে জিজ্ঞেস করি আপনি আপনার বাবা মায়ের সাথে বিয়ের বিষয়ে আলোচনা করেছেন কিনা। আমি ওকে নিজের ফোন দেই যাতে এই কথা ও নিজেই আপনার কাছে জিজ্ঞেস করতে পারে। নিশ্চয়ই ইসলামাবাদ আসার আগে আপনি ওকে বলেছিলেন বিয়ে নিয়ে আপনি আপনার বাবা মায়ের সাথে কথা বলবেন। অবশ্যই প্রেম ভালোবাসার পর ওকে প্রপোজ করেছিলেন। জালাল শক্তভাবে সালারকে থামায়। আমি ওকে প্রপোজ করিনি, ও আমাকে করেছিল। মেনে নিচ্ছি ও করেছিল। আপনি কি করেছিলেন না বলে দিয়েছিলেন? সালার চ্যালেঞ্জ করার স্টাইলে জিজ্ঞেস করল। নিশ্চয়ই না। অদ্ভুতভাবে হাসে। ইমামা আমাকে বলেছিল আপনি খুব ভালো নাত আবৃত্তি করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন। আপনাকে নিশ্চয়ই বলেছে ও আপনাকে কেন ভালোবাসে। কিন্তু আপনার সাথে দেখা করে এবং আপনাকে জানার পরে আমি বেশ হতাশ। আপনি নাত খুব ভালো আবৃত্তি করতে পারেন, কিন্তু যতদূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সম্পর্ক, তাতে আমার মনে হয় না আপনার মাঝে তা আছে।
আমি নিজেও খুব ভালো মানুষ না, ভালোবাসা নিয়ে তেমন কিছু বলতে পারি না, বিশেষ করে আল্লাহ ও তার রসুলের ভালোবাসার ব্যাপারে। তবে এটুকু জানি যে মানুষ আল্লাহ বা তার রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে ভালোবাসার দাবি করে বা অন্যদের এমন ইমপ্রেশন দেয়, সে সাহায্যের জন্য বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিতে পারে না, কাউকে ধোঁকা দেওয়া অথবা কারোর সাথে প্রতারণা করতে পারে না। সালার উঠে দাঁড়ায়। আমি রিকোয়েস্ট করতে এসেছিলাম আপনার কাছে ওর সাহায্যের জন্য, যদিও ১.৫ বছর আগেও আপনি না বলেছেন। আজও না। আর অপর অটল থাকলে আমি বা অন্য কেউ আপনাকে বাধ্য করতে পারবো না। কিন্তু আপনার সাথে দেখা করে এবং কথা বলে আমি হতাশ। বিদায় জানাতে হাত এগিয়ে দেয় ও। জালাল হাত বাড়ায় না, কপাল কুঁচকে ওর দিকে তাকিয়েছিল। আল্লাহ হাফেজ, সালার হাত সরিয়ে নিয়ে বলে। জালাল বসে বসে ওর চলে যাওয়া দেখল। এরপর মনে মনে বিড়বিড়িয়ে ইটস রিয়েলি অ্যান ইডিটস ওয়ার্ল্ড আউট দেয়ার বলে লাঞ্চ ট্রের দিকে মনোযোগ দেয়। তার মেজাজ খুব খারাপ হচ্ছে। জালাল আনসারের সঙ্গে দেখা করার পর নিজের অনুভূতিকে কোনো নাম দিতে ব্যর্থ সালার। ওর কি অনুশোচনা থেকে মুক্ত হওয়া উচিত? কারণ জালাল বলেছে ও মাঝে না এলেও সে ইমামাকে বিয়ে করতো না। তাছাড়া কথা বলার পর বুঝতে পেরেছে তার মধ্যে ইমামার জন্য কোনো গভীর অনুভূতি নেই। তবে এটা ওর জন্য আরো অনেক নতুন প্রশ্নের জন্ম দেয়। জালালের সাথে আজ দেখা করেছে ও, কিন্তু ১.৫ বছর আগে হয়তো এভাবে কথাবার্তা বললে তার প্রতিক্রিয়া অন্যরকম হতো। তখন ইমামার জন্য তার অনুভূতির মাত্রা হয়তো ভিন্ন ছিল। হয়তো আজকের এই উদাসীনতা ১.৫ বছর আগে ছিল না। কয়েক মুহূর্তের জন্য নিজের কাঁধ বোঝামুক্ত অনুভব করে, আবার পরের মুহূর্তেই দ্বিধার শিকার হয় ও। এমবিএর ২য় বছর খুব শান্তিতে কাটায় সালার। লেখাপড়ার বাইরে ওর জীবনে অন্য কোনো মাথাব্যথা ছিল না। ডিসকাশনের সময়ই শুধু ক্লাস ফেলোদের সাথে কথাবার্তা বলতো বা গ্রুপ প্রজেক্টর প্রয়োজনে একসঙ্গে সময় কাটাতো। বাকি সময়টা লাইব্রেরিতেই কাটে ওর। উইকেন্ডে একক মাথাব্যথা ছিল ইসলামিক সেন্টারে যাওয়া। ওখানে এক আরবের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখছিল এবং তার কাছে সবক দিত। সে আরবের কাছ থেকে আরবি ভাষাও শিখতে শুরু করে। খালিদ আব্দুর রহমান নামের সে আরব একজন মেডিকেল টেকনিশিয়ান, যিনি একটি হসপিটালের সাথে সংযুক্ত। উইকেন্ডে তার কাছে এসে আরবি ভাষা এবং কোরআন ক্লাস করে ও। এই কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক নিতেন না, বরং ইসলামিক সেন্টারে থাকা লাইব্রেরির বইয়ের একটা বড় অংশ তার আত্মীয়স্বজন এবং বন্ধুদের দেওয়া। একদিন কোরআনের ক্লাস চলাকালীন তিনি ওকে বললেন, তুমি কোরআন হাফেজ করছো না কেন? সালার এই অপ্রত্যাশিত প্রশ্নে থমকে যায়। আমি আমি কিভাবে করব? কেন, তুমি কেন পারবে না? খালিদ জবাবে জিজ্ঞেস করল। এটা খুব কঠিন, তাও আমার মতো মানুষ। না না, আমি পারবো না, সালার বলল। তোমার মেধা খুব ভালো, বরং বলতে পারি আজ পর্যন্ত আমি তোমার মতো মেধাবী কাউকে দেখিনি। এত কম সময়ে যে গতিতে তুমি এত ছোট বড় সূরা মুখস্থ করছো, অন্য কাউকে তা করতে দেখিনি। এমনকি যে দ্রুততার সাথে আরবি শিখছো, আমি তাতেও অবাক। যখন মস্তিষ্ক এত উর্বর তোমার এবং অনেক কিছু শেখার এবং ধরে রাখার আকাঙ্ক্ষা আছে, তবে কোরআন কেন না? তোমার মেধার উপর আল্লাহ তাআলারও হক আছে, খালিদ বললেন। আপনি আমাকে বোঝেননি। আমার শিখতে আপত্তি নেই, কিন্তু এটা খুব কঠিন। এই বয়সে এসে আমি তা শিখতে পারবো না, সালার কারণ দেখায়। আমার মনে হয় না কোরআন হেফজ করার তোমার জন্য কঠিন হবে। একবার শুরু করে দেখো। আমি অন্য কাউকে নিয়ে তো এমন দাবি করছি না, কিন্তু তোমার ব্যাপারে দাবি করে বলতে পারি, তুমি তুমি খুব সহজে না, বরং খুব কম সময়ে পারবে। সেদিন এই বিষয়ে কিছু বলেনি সালার, কিন্তু রাতে অ্যাপার্টমেন্টে ফিরে খালিদ আব্দুর রহমানের কথাই ভাবতে থাকে। মনে করেছিল দ্বিতীয়বার আর এই বিষয় নিয়ে কথা হবে না, কিন্তু পরের সপ্তাহে তিনি আবারও একই প্রশ্ন করেন। সালার অনেকক্ষণ চুপচাপ তাকে দেখতে থাকে। তারপর মৃদু আওয়াজে বলে, আমি ভয় পাই। কি? কুরআন হেফজ করাকে? খালিদ আব্দুর রহমান অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সালার মাথা নেড়ে সম্মতি জানায়। কিন্তু কেন? চুপ রইল ও। এক পর্যায়ে কার্পেটের উপর আঙ্গুল দিয়ে রেখা টানতে টানতে বলল, আমি অনেক গুনাহ করেছি। এত গুনাহ যে সেগুলো গুনতে গেলেও কঠিন হয়ে যাবে। কবিরা সগীরা সব গুনাহ, যা একজন মানুষ ভাবতে পারবে বা করতে পারে।
আমি এই কিতাব নিজের মস্তিষ্কে বা মনে সংরক্ষণ করার কথা ভাবতেও পারি না। আমার মস্তিষ্ক, মন পাক না। আমার মতো মানুষ কোরআন হেফজ করার যোগ্য না। আমি ভাবতেও পারি না তা করার। ওর কণ্ঠস্বর ভারী হয়ে আসে। খালিদ আব্দুর রহমান কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখনো গুনাহ করো? সালার নাবোধক মাথা নাড়ে। তাহলে কিসের ভয়? নিজের সব পাপ সত্ত্বেও তুমি কুরআন তেলাওয়াত করতে পারো, তাহলে হেফজও করতে পারবে। গুনহা করেছিলে, এখন করো না, এটা যথেষ্ট। যদি আল্লাহ তাআলা না চান তুমি তার কিতাব হেফজ করো, তাহলে সহস্রবার চেষ্টার পরও তা পারবে না। আর যদি তুমি সৌভাগ্যবান হও তাহলে করে ফেলবে। খালিদ মিনিটের সমস্যার সমাধান বের করে ফেললেন। সালার সারা রাত জেগে থাকে। মধ্যরাতের পর প্রথম পাড়া খুলে কাঁপতে থাকা হাত ও জিহ্বা নিয়ে হেফজ করতে শুরু করে। হেফজ করার সময় ওর মনে হলো খালিদ ঠিক বলেছেন। কোরআনের অনেক অংশ আগে থেকে ওর মুখস্থ। ভয়ের সেই অনুভূতি যা কোরআন হেফজ করার শুরুতে অনুভব করেছিল তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওর হৃদয় কোথাও থেকে শক্তি খুঁজে পাচ্ছিল। কোথা থেকে? কে ওর জিহ্বার জড়তা দূর করছিল? কে? কেউ ওর হাতের কাঁপুনি থামিয়ে দিচ্ছিল, কিন্তু কেন? ফজরের নামাজের কিছুক্ষণ আগে কান্নায় ভেঙে পড়ল ও, যখন গত 5 ঘন্টা ধরে মুখস্থ করা সবক প্রথমবারের মতো সম্পূর্ণ পুনরাবৃত্তি করে, কোথাও না আটকে, কোন আয়াত ভুলে না গিয়ে, কোনো জবর জের ভুল না করে। শেষ কয়েক আয়াতে কণ্ঠ কেঁপে ওঠে। শেষ আয়াতগুলো সম্পূর্ণ করতে একটু কষ্ট হয়, কারণ চোখ দিয়ে তখন অবিরত পানি পড়ছিল। যদি আল্লাহ চান এবং তুমি সৌভাগ্যবান হও তাহলে কোরআন হেফজ করতে পারবে, নাহলে সহস্রবার চেষ্টা করলেও পারবে না। খালিদ আব্দুর রহমানের বলা কথা বারবার মনে পড়ছিল। ফজরের নামাজ শেষ করে জীবনের প্রথম সবক রেকর্ড করে রাখে। এবারও কোনো অসুবিধা হয়নি, বরং কণ্ঠ আরও সাবলীল এবং সুর আগের চেয়ে বেশি উচ্চকিত ছিল। ওর জীবনে একটা নতুন বিষয় যোগ হয়, আরও একটা অনুগ্রহ ওর ওপর করা হয়। কিন্তু ওর ডিপ্রেশন শেষ হয় না তাতে। রাতের বেলা স্লিপিং পিল ছাড়া ঘুমানোর কথা এখনো কল্পনা করতে পারে না। স্লিপিং পিল নিয়েও রুমের লাইট অফ করতে পারে না। অন্ধকারকে ভয় লাগে। তারপর একদিন খালিদ আব্দুর রহমানই ওকে বললেন, তাকে কোরআনের সবক মুখস্থ শোনাচ্ছিল তখন। টের পায় তিনি ওর দিকে স্থির চোখে তাকিয়ে আছেন। যখন সবক শেষ করে পানির গ্লাস তুলে ঠোঁটে রাখল, তাকে বলতে শুনে, আমি কাল রাতে তোমাকে স্বপ্নে হজ করতে দেখেছি। সালার মুখে নেওয়া পানি গিলতে পারল না। গ্লাস নিচে রেখে তার দিকে তাকায়। এই বছর তোমার এমবিএ শেষ হয়ে যাবে, পরের বছর হজ করে নাও। তার সুর নরম ছিল। মুখের পানি কোনো রকম গিলল ও। কিছুই বলতে পারল না, কারণ বলার মতো কিছু যে নেই। এমবিএ ফাইনাল সেমিস্টারের 2 সপ্তাহ আগে কোরআন হেফজ করা শেষ হয় ওর। সেমিস্টার 4 সপ্তাহ পর 23.5 বছর বয়সে সালার সিকান্দার জীবনের প্রথম হজ করতে যায়। সেখানে যাওয়া থেকে আসা পর্যন্ত ওর মন মস্তিষ্ক কিছুই ছিল না। না কোনো অহংকার, কোনো হিংসা, কোনো ঘৃণা, কিছুই না। পাকিস্তানি ক্যাম্পে ওর সঙ্গে আসা সবাই হয়তো ভাগ্যবান, যাদের নেকির বিনিময়ে তাদের এখানে ডাকা হয়েছে। কিন্তু ও তো নিজের আমল জানে, ওকে হয়তো এখানে নিজের কৃতকর্মের ব্যাখ্যা দিতে ডাকা হয়েছে। কোরআন হেফজ করতে না পারলে কখনো হজের কথা ভাবতেও পারত না। যে মানুষটার মাঝে হেরেম শরীফ থেকে দূরে আল্লাহর মুখোমুখি হওয়ার সাহস নেই, তার কাছে এ আশা করা যায় না সে কাবার সামনে এসে আল্লাহর মুখোমুখি হবে। সব জায়গায় যাওয়ার মতো প্রস্তুত থাকলেও খানায়ে কাবায় আসার সাহস ছিল না ওর। কিন্তু খালিদ আব্দুর রহমানের কথায় পরাস্ত সৈনিকের মতো হজে যাওয়ার জন্য পেপারস জমা দিয়ে আসে। মানুষ হজে যাওয়ার সুযোগ তখন পায় যখন তাদের ঝুলিতে পাপ থাকে না, থাকে শুধু নেকির পাহাড়। সালার সিকান্দার এই সুযোগ তখন পেয়েছিল যখন তার কাছে গুনাহ ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, আমি যদি এই গুনাহ করতে ভয় না পেয়ে থাকি তাহলে আল্লাহর সামনে গিয়ে মাফ চাইতেও আমার ভয় পাওয়া উচিত না। হ্যাঁ, আমি ওখানে গিয়ে মাথা তুলতে পারবো না, চোখ তুলতে পারবো না, মুখ দিয়ে মাফ চাওয়ার বাইরে আর কিছু বলতে পারবো না, তাও চলবে। এ শাস্তি পাওয়া উচিত আমার। আমি তো এর চেয়ে বেশি লজ্জা ও অপমানের যোগ্য। প্রতিবার হজ্জে যাওয়া এমন কোনো না কোনো ব্যক্তি নিশ্চয়ই থাকে যার কাছে গুনাহ ছাড়া কিছু থাকে না।
এবার সেই ব্যক্তিটা না হয় আমি হলাম, সালার সিকান্দারই হলো। আসার আগে মনে মনে ভেবেছিল ও। গুনাহের বোঝা কি, এবং মানুষ কিভাবে সে বোঝা হাসরের দিন পিঠ থেকে ফেলে দিতে চাইবে, কিভাবে তা থেকে দূরে সরতে চাইবে, কিংবা অন্যের কাঁধে চাপিয়ে দিতে চাইবে, এটা হারাম শরীফে পৌঁছানোর পর বুঝে আসে সালারের। এখানে দাঁড়িয়ে নিজের কাছে থাকা এবং আগামীতে আসা সারা জীবনের সব সম্পদের বিনিময়েও যদি কারো কাছে নিজের গুনাহ বিক্রি করতে চায়, তবুও কেউ এই লেনাদেনায় রাজি হবে না। হায়, মানুষ যদি কোনো সম্পদের বিনিময়ে নিজের গুনাহদের বিক্রি করতে পারত, কোনো অধিকারের জোরে যদি অন্যের কাছ থেকে তার নেকি চাইতে পারত। লাখো মানুষের এই ভিড়ে দুটো সাদা চাদর জড়িয়ে রাখা সালার সিকান্দারকে কে চেনে? ওর আইকিউ লেভেল কত তাতে কার কি আসে যায়? ওর কাছে কোনো কোনো এবং কোথাকার ডিগ্রি আছে তা কার জানা? জীবনের মাঠে কত একাডেমিক রেকর্ড ভেঙেছে, নতুন করে গড়েছে, কার কাছে এর খবর আছে? নিজের মেধা দিয়ে কত কি জয় করেছে, তা নিয়ে হিংসা করার জন্য কে বসে আছে এখানে? এই ভিড়ের মাঝে একবার হোঁচট খেয়ে পড়লে সবার পায়ের নিচে পিষে যাবে। ওকে মারিয়ে যাওয়া কারো কাছে এটা ভাবারও সময় থাকবে না। তারা কোনো মেধাবীকে হারাচ্ছে, কোনো আইকিউ লেভেলের বিরল মানুষকে এভাবে শেষ করে দিচ্ছে। পৃথিবীতে নিজের অবস্থান ও গুরুত্ব জানা হয়ে যায়। অবশিষ্ট ভ্রান্তিটুকু এখানে এসে শেষ হয় ওর। এতদিনে কোনো সন্দেহ বাকি থেকে থাকলেও তা দূর হয়ে যায়। আভিজাত্য, অহংকার, আত্মপ্রত্যয়, স্বার্থপরতা, ঈর্ষার প্রতিটা ফোঁটা নিংড়ে ওর ভেতর থেকে বের করা হয়। এসব থেকে মুক্তি পেতেই এখানে এসেছিল ও। এমবিএতে সালারের উজ্জ্বল সাফল্য কারো জন্য আশ্চর্য বা অবাক হওয়ার বিষয় ছিল না। ডিপার্টমেন্টের সবাই আগেই জানত সালার আর ওর ক্লাস ফেলোদের প্রজেক্ট অ্যাসাইনমেন্টে এত ব্যবধান থাকতো যে প্রফেসরদের এটা মেনে নিতে কোনো দ্বিধা ছিল না। ও প্রতিযোগিতার এই দৌড়ে 10 গজ এগিয়ে দৌড়াচ্ছিল। এমবিএর দ্বিতীয় বর্ষে এই দূরত্বকে আরও বাড়িয়ে দেয় ও। জাতিসংঘের একটি এজেন্সিতে ইন্টার্নশিপ করে। ওর এমবিএ শেষ হওয়ার আগেই সে এজেন্সি ছাড়া আরও 7টি ভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে চাকরির অফার আসে। এখন তুমি কি করতে চাও? রেজাল্ট জানার পর সিকান্দার ওসমান ছেলেকে নিজের কাছে ডেকে জিজ্ঞেস করলেন। আমেরিকা ফিরে যাব, ইউনাইটেড নেশনের সাথেই কাজ করতে চাই, কিন্তু আমি চাই তুমি নিজস্ব বিজনেস শুরু করো, না হলে আমার সঙ্গে যোগ দাও, সিকান্দার ওসমান ওকে বললেন। পাপা, আমি বিজনেস করতে পারবো না, বিজনেসওয়ালা টেম্পারমেন্ট নেই আমার, জব করতে চাই, তাছাড়া পাকিস্তান থাকতে চাই না। সিকান্দার ওসমান অবাক হলেন। আগে তো কখনো বলেনি পাকিস্তান থাকতে চাও না, স্থায়ীভাবে আমেরিকায় সেটেল হতে চাইছো। আগে কখনো আমেরিকায় সেটেল হওয়ার কথা ভাবিনি, কিন্তু ওখানেই থাকতে চাই। কেন? সালার তাকে বলতে পারল না যে পাকিস্তান থাকলে ওর ডিপ্রেশন বেড়ে যায়, ক্রমাগত ইমামাকে নিয়ে ভাবে। এখানের সব কিছু ওকে ইমামার কথা মনে করিয়ে দেয়। ওর অনুশোচনা, অপরাধবোধ বাড়তে থাকে। আমি অ্যাডজাস্ট করতে পারবো না। সিকান্দার ওসমান কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন। যদিও আমি মনে করি তুমি চাইলে ভালোই অ্যাডজাস্ট হতে পারবে। সালার জানে তার ইশারা কোন দিকে, কিন্তু চুপ রইল। জব করতে চাও, ঠিক আছে, কয়েক বছর করো, কিন্তু এরপর এসে আমার বিজনেস দেখতে হবে। এই সব কিছু আমি তোমাদের জন্য এস্টাবলিশ করছি, অন্য কারো জন্য না। তিনি কিছুক্ষণ ছেলেকে বোঝালেন। সালার চুপ করে তার কথা শুনল। 1 সপ্তাহ পর আমেরিকা ফিরে আসে সালার। কয়েক সপ্তাহ পর ইউনিসেফ জব শুরু করে। নিউ হেভেন থেকে নিউ ইয়র্কে চলে আসতে হয়, একটা নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু আসার কয়েক সপ্তাহ পর বুঝে যায় কোথাও গিয়েই পালিয়ে বাঁচতে পারবে না। ইমামাকে আগের মতোই মনে পড়ে। অপরাধ বোধ এখানেও পিছু ছাড়ে না ওর। রোজ 16 থেকে 18 ঘন্টা কাজ করা শুরু করে, 3-4 ঘন্টার বেশি ঘুমায় না। রাত দিনের এ ব্যস্ততা অনেকাংশে স্বাভাবিক করে তোলে ওকে। একদিকে এ ব্যস্ততা ওর ডিপ্রেশনকে কমাতে সাহায্য করছিল, অপরদিকে প্রতিষ্ঠানের বিশিষ্ট ওয়ার্কারদের মধ্যে বিবেচিত হতে শুরু করে। ইউনিসেফের বিভিন্ন প্রজেক্ট এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশে যেতে হয় ওকে। দারিদ্র্য আর রোগ ব্যাধিকে প্রথমবার নিজের চোখে এত কাছ থেকে দেখছিল। রিপোর্ট ও সংবাদপত্রে ছাপানো কলাম এবং সেই সত্যকে নিজের চোখে প্রত্যক্ষ করার মাঝে ভীষণ পার্থক্য।
এই পার্থক্য চাকরির মাধ্যমে বুঝতে শেখে। প্রতিদিন খালি পেটে ঘুমানো মানুষের সংখ্যা লাখ লাখ, প্রতি রাতে প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া মানুষের সংখ্যাও কোটিতে। মাত্র ৩ বেলার খাবার, মাথার উপর ছাদ এবং গায়ের জামা কাপড়ও যে কত বড় নিয়ামত তখন জানতে পারে। ইউনিসেফ টিমের সাথে চার্টার্ড প্লেনে ভ্রমণের সময় নিজের জীবন নিয়ে ভাবতো, ওর জীবনে কি এমন কাজ আছে যার দরুন ওকে এই বিলাসবহুল জীবন দেওয়া হয়েছে, যা যাপন করছে ও। আর সেসব মানুষদের কি এমন পাপ রয়েছে যার জন্য জীবনের মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত হয়ে বেঁচে থাকার জন্য শুধু এক প্যাকেট খাবারের পেছনে ছোটে তারা। সারা রাত জেগে জেগে প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য স্কিম ও প্ল্যান তৈরি করত। কোথায় খাবার কিভাবে বিতরণ হবে, কি কি উন্নতি করা যেতে পারে, কোথায় আরো সাহায্য প্রয়োজন, কোন এলাকায় কোন ধরনের প্রজেক্ট প্রয়োজন। মাঝে মধ্যে টানা ৪৮ ঘন্টাও না ঘুমিয়ে কাজ করতে থাকতো। ওর তৈরি করা প্রপোজাল এবং রিপোর্ট টেকনিক্যালি এত পুঙ্খানুপুঙ্খ হতো যে কারো জন্য সেটার মধ্যে ত্রুটি খুঁজে বের করা অসম্ভব ছিল। এই গুণ ওর খ্যাতি এবং নামকে আরো মজবুত করে। যদি আল্লাহ আমাকে অন্যদের তুলনায় ভালো মেধা এবং সক্ষমতা দিয়ে থাকে, আমার উচিত অন্যদের জন্য তা ব্যবহার করা, যাতে অন্যদের জীবনে সর্বাধিক স্বাচ্ছন্দ্য আনতে পারি, তাদের জীবনকে উন্নত করতে পারি। কাজ করার সময় আর কিছু ভাবতো না ও। ইউনিসেফে কাজ করার সময় এমফিল করার কথা ভাবে এবং অ্যাডমিশন নেয়। ইভনিং ক্লাসে জয়েন করার সময় কোনো সন্দেহ ছিল না যে ওর নিজেকে প্রয়োজনের তুলনায় বেশি ব্যস্ত করে নিচ্ছে। কিন্তু এর বাইরে কোনো পথ খোলা ছিল না। কাজ ওর অবসেশন হয়ে উঠেছিল, অথবা তার চেয়ে ২ কদম এগিয়ে মিশন হয়ে দাঁড়িয়েছিল। ফুরকানের সঙ্গে সালারের প্রথম সাক্ষাৎ হয় আমেরিকা থেকে পাকিস্তান আসার ফ্লাইটে। ফুরকান পাশের সিটের যাত্রী ছিল। আমেরিকা থেকে ডাক্তারদের কনফারেন্সে যোগদান শেষে দেশে ফিরছিল। অন্যদিকে সালার ওর বোন আনিতার বিয়ের জন্য পাকিস্তান আসছিল। এই দীর্ঘ ফ্লাইটে দুজনের প্রাথমিক পরিচয়ের পর কথাবার্তার ধারাবাহিকতা আর থামেনি। ফুরকান বয়সে সালারের চেয়ে অনেক বড়। তার বয়স ৩৫-এর কোটায়। লন্ডন থেকে স্পেশালাইজেশনের পরে পাকিস্তান ফিরে এসেছে। এখন পাকিস্তানের এক হসপিটালে কাজ করে। বিবাহিত এবং ২টো বাচ্চা আছে। কয়েক ঘন্টা একে অন্যের সঙ্গে কথা বলার পর ফুরকান আর ও ঘুমানোর প্রস্তুতি নেয়। সালার যথারীতি ব্রিফকেস থেকে স্লিপিং পিল বের করে পানির সাথে গিলে ফেলল। ফুরকান চুপচাপ ওর কাজ দেখতে থাকে। যখন ব্রিফকেস বন্ধ করে রেখে দেয় তখন বলে উঠল, অধিকাংশ মানুষই ফ্লাইটে স্লিপিং পিল ছাড়া ঘুমাতে পারে না। সালার ঘাড় ঘুরিয়ে বলল, আমি স্লিপিং পিল ছাড়া ঘুমাতে পারি না। ফ্লাইটে থাকি বা না থাকি। ঘুমাতে অসুবিধা হয়? ফুরকান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। অসুবিধা? সালার হেসে বলল, আমি ঘুমাতেই পারি না। স্লিপিং পিল নিয়েও বহু চেষ্টায় ৩-৪ ঘন্টা ঘুমাই। ইনসোমনিয়া হয়েছে? ফুরকান জিজ্ঞেস করল। চেক আপ করানো হয়নি, কিন্তু হতে পারে। সালার উদাসীন ভঙ্গিতে বলল, তোমার চেক আপ করানো উচিত। এই বয়সে ইনসোমনিয়া ভালো লক্ষণ না। আমার মনে হয় তুমি কাগজের পেছনে পাগল হয়ে গেছো। এই কারণে স্বাভাবিক ঘুমের রুটিন নষ্ট হয়ে গেছে। ফুরকান এখন ডাক্তারদের মতো বলছিল। সালার হাসিমুখে শুনতে থাকে। ফুরকানকে বলতে পারে না এভাবে দিন রাত কাজ না করলে সে অপরাধবোধ নিয়ে বাঁচতে পারবে না, যা প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় ওকে। এটাও না যে স্লিপিং পিল ছাড়া ঘুমানোর চেষ্টা করলে ইমামার কথা মনে পড়ে যায় ওর। সেই সাথে এই পরিমাণ মাথা ব্যথা যে মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়। দিনে কয়েক ঘন্টা কাজ করো? ফুরকান খোঁজ নিচ্ছিল। ১৮ ঘন্টা, কখনো ২০। মাই গুডনেস, কবে থেকে? ২-৩ বছর থেকে। তখন থেকে ঘুমে সমস্যা, তাই না? আমার আন্দাজ ঠিক, তুমি রুটিন নষ্ট করে ফেলেছ। ফুরকান বলছিল, নাহলে এত ঘন্টা কাজ করা মানুষকে তো মানসিক ক্লান্তি একটা দীর্ঘ আর শান্তির ঘুম এনে দেওয়ার কথা। আমার সাথে হয় না এমনটা, সালার নিস্তেজ সুরে বলল। জানার চেষ্টা করো তোমার সাথে কেন হয় না। সালার বলতে পারল না যে ও কারণ জানে। কিছুক্ষণের নীরবতার পর ফুরকান বলল, আমি যদি কিছু আয়াত বলে দিই ঘুমের আগে পড়ার জন্য, তুমি পড়বে? কেন পড়বো না? সালার ঘাড় ঘুরিয়ে বলল, না, ব্যাপারটা এমন যে তোমার আমার মতো মানুষ যারা অনেক পড়াশোনা করে, বিশেষ করে যারা পশ্চিমা শিক্ষা নেয়, তারা এইসব বিষয়ে বিশ্বাস করে না, অথবা এগুলোকে প্র্যাকটিক্যাল মনে করে না। ফুরকান
কারণ দেখায়। ফুরকান, আমি হাফেজে কুরআন। সালার হেলান দেওয়া অবস্থায় শান্ত গলায় বলল। ফুরকানের যেন কারেন্ট লাগলো। প্রতি রাতে ঘুমানোর আগে এক পারা পড়ে ঘুমাই। আমার সাথে বিশ্বাস বা আস্থার কোনো সমস্যা নেই, সালার বলতে থাকে। আমিও একজন কোরআনের হাফেজ। ফুরকান বলল। সালার হাসে। এটা সত্যিই আনন্দদায়ক কাকতালীয় বিষয় ছিল। ফুরকানের দাড়ি থাকলেও সালার অনুমান করতে পারেনি সে হাফেজে কোরআন হতে পারে। তাহলে তো এই ধরনের সমস্যা হওয়ার কথা না তোমার। কোরআন তেলাওয়াত করে শোয়া মানুষের ঘুম আসে না। এটা আমার কাছে অদ্ভুত লাগছে। ফুরকানের বিড়বিড় করতে শোনে সালার। ওর ইন্দ্রিয় ঝিমিয়ে আসছে, ঘুম গ্রাস করে নিচ্ছে। ও চোখ বন্ধ করে নেই। তোমার কোনো দুশ্চিন্তা আছে? ফুরকান জিজ্ঞেস করে। ঘুমের ওষুধের প্রভাবে না থাকলে হেসে এড়িয়ে যেত, কিন্তু যে অবস্থায় ছিল তাতে অস্বীকার করতে পারিনি। হ্যাঁ, আমার অনেক দুশ্চিন্তা। আমার শান্তি নেই। মনে হয় ক্রমাগত মরুভূমিতে হাঁটছি। আমার অনুশোচনা, অপরাধবোধ আমাকে ছাড়ে না। আমি একজন পীরে কামিলকে খুঁজছি, যে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবে, যে আমাকে আমার জীবনের পথ দেখাবে। ফুরকান স্থির চোখে তাকিয়ে রইল। সালারের চোখ বন্ধ, কিন্তু চোখের কোণে আর্দ্রতা, কণ্ঠস্বর ম্লান, থমথমে। স্লিপিং পিলের প্রভাবে অবচেতন হয়ে কিছুক্ষণ বলে চুপ হয়ে যায় ও। ফুরকান নীরবে শুনল তা। খুব মসৃণভাবে চলাচল করা শ্বাস প্রশ্বাস ইঙ্গিত দিচ্ছিল সালার ঘুমিয়ে পড়েছে। ফ্লাইটের শেষ বৈঠক শেষ হয়নি। ঘুম থেকে ওঠার পরও দুজন একে অন্যের সাথে আবার কথা বলে। ফোরকান সালারকে সেসব কথা সম্পর্কে জিজ্ঞেস করেনি যা ঘুমের ঘোরে বিড়বিড় করেছিল। সালারও জানে না ঘুমের মধ্যে কিছু বলেছিল কিনা বা বললেও কি ছিল। যাত্রা শেষ হওয়ার আগে কন্টাক্ট নাম্বার এবং অ্যাড্রেস বিনিময় হয়। সালার আনিতার বিয়েতে ইনভাইট করে। ফোরকান আসার প্রতিশ্রুতি দেয়, যদিও সালার বিশ্বাস করেনি। দুজনের ফ্লাইট করাচি পর্যন্ত। এরপর সালার ইসলামাবাদের ফ্লাইট নেবে আর ফুরকান লাহোরের। এয়ারপোর্টে ফুরকান ওর সাথে খুব উষ্ণ আলবিদায়ী মুসাফা করে। আনিতার বিয়ে ৩ দিন পর। সালারের কাছে এই ৩ দিনের জন্য অনেক কাজ, কিছু বিয়ের ব্যস্ততা আর কিছু নিজস্ব। পরদিন সন্ধ্যায় ফুরকানের কল পেয়ে চমকায়। ১০-১৫ মিনিট কথা হলো। ফোন রেখে দেওয়ার আগে সালার আরেকবার ফুরকানকে আনিতার বিয়ের কথা মনে করিয়ে দেয়। তোমার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আমার ভালোভাবে মনে আছে। তাছাড়া এই উইকেন্ডে আমি ইসলামাবাদেই থাকবো। ফুরকান জবাবে বলল। ওখানে গ্রামের স্কুল দেখতে যেতে হবে। বিল্ডিংয়ে কিছু সংযোগ কাজ চলছে তাই। এবার ইসলামাবাদে আমার থাকাটা একটু লম্বাই হবে। সালার আগ্রহ নিয়ে ফুরকানের কথা শুনল। গ্রাম, স্কুল মানে কি? গ্রামে আমি একটা স্কুল চালাচ্ছি। ফুরকান ইসলামাবাদের শহরতলির এক গ্রামের নাম বলে। কয়েক বছর ধরে। কিসের জন্য? ফুরকানকে ওর প্রশ্ন বিস্মিত করে। মানুষের সাহায্যের জন্য। আর কিসের জন্য? চ্যারিটি ওয়ার্ক? না, চ্যারিটি ওয়ার্ক না। এটা আমার দায়িত্ব, কারো প্রতি অনুগ্রহ না। ফুরকান কথা বলতে বলতে বিষয় পাল্টে ফেলে। স্কুলের ব্যাপারে আর কোনো কথা হলো না সেদিন। ফোন রেখে দেওয়া হয় দুই পাশ থেকে। ফুরকান সত্যি আনিতার বিয়েতে আসে। বেশ অনেকক্ষণ থাকে, কিন্তু সালার টের পায় ফুরকান কিছুটা অবাক। তোমার পরিবার বেশ পশ্চিমা। সালার মুহূর্তেই ফুরকানের বিভ্রান্তি ও বিস্ময়ের কারণ বুঝে যায়। আমার মনে হয়েছিল তোমার পরিবার কিছুটা কনজারভেটিভ হবে, কারণ বলেছিলে তুমি হাফেজে কোরআন, আর তোমার লাইফস্টাইলও আমার কাছে সাদাসিধা মনে হয়েছে। কিন্তু এখানে এসে আমি অবাক। তুমি এবং তোমার পরিবারের মাঝে অনেক ব্যবধান। আই থিঙ্ক ইউ আর দ্য অড অন আউট। ফুরকান নিজের শেষ বাক্যে নিজেই হাসল। দুজনই ফুরকানের গাড়ির কাছে পৌঁছে গেছে। আমি শুধু ২ বছর আগে কোরআনে হেফজ করেছি। এই গত ২-৩ বছরে অড অন আউট হয়েছি। এর আগে আমি আমার পরিবারের চেয়েও বেশি পশ্চিমা ছিলাম, সালার বলল। ২ বছর আগে কোরআন হেফজ করেছ? আমেরিকায় পড়াশোনার সময়? আমি বিশ্বাস করতে পারছি না। ফুরকান অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নাড়ল। কতটুকু সময় লেগেছে? প্রায় ৮ মাসের মতো। ফুরকান কিছু না বলে শুধু সালারের দিকে তাকিয়ে থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার উপর আল্লাহর বিশেষ রহমত আছে, না হলে যা বলছো তা সহজ কাজ না। আমি ফ্লাইটেও তোমার আচরণে বেশ মুগ্ধ হয়েছি, কারণ এই বয়সে তুমি ইউনেস্কোর যে সিটে কাজ করছো তা সবাই পারে না।
ফুরকান বেশ উষ্ণভাবে সালারের সাথে হাত মেলায়। কয়েক মুহূর্তের জন্য সালারের চেহারার রং বদলায়। আল্লাহর বিশেষ রহমত। যদি বলে দেয় আমি সারা জীবন কি করেছি, তাহলে সে হাত মেলানোর সময় ভাবে, তুমি পরশু কোনো স্কুলের কথা বলছিলে। ইচ্ছে করে প্রসঙ্গ পরিবর্তন করে। তুমি ইসলামাবাদে থাকো না? না, ওখানে আমার গ্রামের বাড়ি, পৈতৃক গ্রাম। কিছু জমি আর একটা বাড়ি আছে। ফুরকান ওকে বিস্তারিত বলতে শুরু করে। অনেক বছর আগে আমার বাবা মা ইসলামাবাদে শিফট হয়ে যায়। বাবা ফেডারেল সার্ভিস থেকে অবসর নেওয়ার পর ওখানে জমিতে একটা স্কুল নির্মাণ করেন। গ্রামে কোনো স্কুল ছিল না তখন। বাবা প্রাইমারি স্কুল শুরু করে। এখন ৭-৮ বছর ধরে আমি ওটা দেখছি। স্কুল সেকেন্ডারি হয়েছে। ৪ বছর আগে ওখানে একটা ডিসপেন্সারি বানিয়েছি। তুমি দেখলে অবাক হয়ে যাবে। সর্বাধুনিক সব যন্ত্রপাতি আছে। আমার এক বন্ধু একটা অ্যাম্বুলেন্সও গিফট করেছে। এখন শুধু আমার গ্রাম না, বড় আশেপাশের গ্রামের মানুষও সেই স্কুল এবং ডিসপেন্সারি থেকে অনেক উপকৃত হচ্ছে। ফুরকানের কথা মনোযোগ দিয়ে শোনে সালার। কিন্তু তুমি এসব কেন করছো? তুমি একজন সার্জন। এত সব কিভাবে করো? এর জন্য তো অনেক টাকাও প্রয়োজন। কেন করছি এই প্রশ্ন কখনো নিজেকেও জিজ্ঞেস করিনি। গ্রামে এত দরিদ্র ছিল যে এই প্রশ্ন করার প্রয়োজন তৈরি হয়নি। ছোটবেলায় মাঝে মধ্যে গ্রামে যেতাম ছুটি কাটানোর জন্য। আমাদের হাবিলি ছাড়া গ্রামের কোনো ঘর পাকা ছিল না এবং রাস্তার তো প্রশ্নই ওঠে না। মনে হতো আমরা জঙ্গলে এসে পড়েছি। যদি পশু হতাম তাহলে অসুবিধা হতো না। জঙ্গলে ঘুরে বেড়াতাম। এটা ভেবে খুশি হতাম যে অন্যরা আমাদের চেয়ে নিচু পর্যায়ের জীবনযাপন করছে। তারা আমাদের মতো খেতে থাকতে বা পড়তে পারে না। কিন্তু মানুষ হয়ে এসব সহ্য করা কঠিন যে আমাদের আশপাশের মানুষ পশুর মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। হতে পারে কিছু মানুষ এতে খুশি হয়, তারা সব নিয়ামত পেয়েছে এবং অন্যরা তা থেকে বঞ্চিত। কিন্তু আমরা সেসব মানুষদের মধ্যে পড়ি না। এখন প্রশ্ন ছিল কি করা যায়। আমার কাছে কোনো জাদুর কাঠি ছিল না যেটা নেড়ে সব বদলে ফেলবো। না ছিল অগণিত সম্পদ। বললাম না আমার বাবা সিভিল সার্ভেন্ট ছিলেন, একজন সৎ অফিসার। আমি আর আমার ভাই শুরু থেকে স্কলারশিপে লেখাপড়া করছি। বাবা মায়ের আমাদের পেছনে এজন্য বেশি খরচ করতে হয়নি। তারাও অহেতুক খরচ করতেন না। তাই কিছু জমতে থাকে। অবসরের পর আমার বাবা ভাবলেন লাহোরে বা ইসলামাবাদের কোনো বাড়িতে বসে খবরের কাগজ পড়ে, হাঁটাচলা করে বা টিভি দেখে জীবন কাটানোর পরিবর্তে নিজের গ্রামে যাওয়া উচিত এবং সেখানে জীবনযাত্রার মান উন্নত করা উচিত। দুজন গাড়ির ভেতরে বসেছিল। অসুবিধার পরিমাণ কল্পনাও করতে পারবে না তুমি। গ্রামে বিদ্যুৎ পরিষ্কার পানি কিছু ছিল না। বাবা দৌড়াদৌড়ি করে এসবের অনুমোদন আনেন। যখন সেখানে প্রাইমারি স্কুল নির্মাণ করা হয়, একটা রাস্তাও হয়ে যায়। বিদ্যুৎ পানির সুবিধাও আসে। তখন হঠাৎ করে সরকার ওখানে একটা স্কুল নির্মাণের কথা ভাবে। আমার বাবা মা খুশি ছিলেন সরকার তাদের স্কুল নজরদারিতে রাখবে। সেখানে সরকারি শিক্ষক পাঠাবে এবং স্কুল আপগ্রেড হবে। কিন্তু শিক্ষা অধিদপ্তরের সাথে কয়েক বৈঠকের পর বাবা বুঝলেন সরকারের হাতে স্কুল গেলে সমস্ত পরিশ্রম বিফলে যাবে। বাবা স্কুলের বাচ্চাদের সবকিছু দেন, বই, কপি, ইউনিফর্ম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। এসব ব্যয়ের জন্য ফান্ডের ব্যবস্থা করা। কিন্তু আন্দাজ করতে পারবে না যে স্কুল সরকারের কাছে চলে যাওয়ার পর সেটার অবস্থা কি হতো। প্রথমে সে ফান্ড চলে যেত, তারপর বাকি সব। এজন্য বাবা নিজেই স্কুলের পরিচালনায় আছেন। শিক্ষা অধিদপ্তর তবুও সেখানে স্কুল খুলেছিল, কিন্তু সে স্কুলে একটা বাচ্চাও যায়নি। শেষ পর্যন্ত হার মেনে তারা স্কুল বন্ধ করে দেয় এবং আমাদের স্কুল আপগ্রেড করে। বাবার কিছু বন্ধু এই বিষয়ে সাহায্য করেছেন। এভাবে উন্নতির অগ্রগতি হতে থাকে। তখন আমি লন্ডনে পড়তাম এবং টাকা জমিয়ে পাঠাতাম। এখনো আমরা অগ্রগতি করছি। আশেপাশে গ্রামের মানুষজনও তাদের বাচ্চাদের আমাদের কাছে পাঠায়। পাকিস্তান ফিরে সেখানে একটা ডিসপেন্সারি তৈরি করি আমি। গ্রামের জনসংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু দারিদ্র্য এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে লেখাপড়ার সুবাদে গ্রামের কিছু বাচ্চা এখন উচ্চশিক্ষার জন্য শহরের বাইরে যেতে পারছে, কিছু হতে শিখছে। দারিদ্র্যের চক্র কমছে। ওদের এই প্রজন্ম না হলেও আগামী প্রজন্ম হয়তো তোমার আমার মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বের হবে। কে বলতে পারে। ফুরকান মুচকি হেসে বলল, আমি প্রতি মাসে এক উইকেন্ডে গ্রামে যাই। ওখানে 2 জন কম্পাউন্ডার আছে, কিন্তু ডাক্তার নেই।
এক উইকেন্ডে আমি যাই, বাকি ৩ উইকেন্ডে অন্য কাউকে পাঠাই এবং প্রতি ৩ মাস পর, পর মেডিকেল ক্যাম্প করি। আর এসবের জন্য টাকা কোত্থেকে আসে? শুরুতে বাবার টাকা ছিল। তার জমিতে স্কুল তৈরি হয়েছে। তার গ্র্যাজুইটিতে নির্মাণ কাজ শেষ হয়েছে। মায়ের কাছে থাকা টাকা দিয়ে বাবাকে সাহায্য করেন। তারপর বাবার কিছু বন্ধু আর্থিক সাহায্য করতে শুরু করলেন। এরপর আমি ও মেহেরান তাতে যোগ দিই এবং আমার কিছু বন্ধু প্রতি মাসে আমার আয়ের একটা নির্দিষ্ট অংশ গ্রামে পাঠিয়ে দিই। তা দিয়ে ডিসপেন্সারি ভালোভাবে চলে যায়। মাসের ৩ উইকেন্ডে যে ডাক্তাররা সেখানে যায় তারা কোনো চার্জ নেয় না। তাদের জন্য এটা সোশ্যাল ওয়ার্ক। মেডিকেল ক্যাম্পও এভাবেই চলে। স্কুলের কাছেও এই পরিমাণ ফিক্সড ডিপোজিট আছে যা থেকে আসা অর্থ শিক্ষকদের বেতন এবং অন্যান্য খরচের জন্য যথেষ্ট। কয়েক বছরের মধ্যে আমরা ওখানে টেকনিক্যাল এডুকেশন নিয়েও কাজ করতে চাই। কবে যাচ্ছ ওখানে? সকালে যাচ্ছি। আমি যদি তোমার সাথে যেতে চাই? মোস্ট ওয়েলকাম, কিন্তু কাল ওয়ালিমা, তুমি ব্যস্ত থাকবে। ফুরকান ওকে মনে করায় ওয়ালিমা রাতে হবে, সারাদিন ফ্রি থাকবো। সন্ধ্যা নাগাদ ফিরে আসা কি কঠিন? সালার জিজ্ঞেস করে। না, একদমই না, তুমি খুব সহজে ফিরে আসতে পারবে। তবে ভোরে তাড়াতাড়ি রওনা দিতে হবে যদি তুমি সত্যিই সেখানে কয়েক ঘন্টা কাটাতে চাও। অন্যথায় দিন শেষে ফিরে বেশ ক্লান্ত হয়ে পড়বে। আমি ক্লান্ত হব না। ইউনিসেফ টিমের সাথে আমি কোন কোন এলাকায় ঘুরেছি তোমার আন্দাজ নেই। ফজরের পর তৈরি থাকবো, তুমি আমাকে টাইম বলো। 5:30। ওকে, বাসা থেকে বেরিয়ে আমাকে একটা কল দিও। এখানে এসে কয়েকবার হর্ন বাজিও, আমি বেরিয়ে আসবো। সালার ফুরকানকে বলে। এরপর আল্লাহ হাফেজ বলে ভেতরে চলে যায়। চলবে।